আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নেটওয়ার্কিং অ্যান্ড আইটি সলিউশন ভিডিও টিউটোরিয়াল পক্ষ থেকে। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই জিনিসগুলো আমরা এক নজরে দেখে নেই। এক নম্বর আমরা কথা বলবো ওএলটি কি, দুই নম্বর কথা বলবো ওএলটি কাজের উপর ভিত্তি করে প্রধান যে ভূমিকাগুলো পালন করে থাকে, তিন নম্বরে দেখব ওএলটি এর গঠন এবং কম্পোনেন্ট সম্পর্কে জানব, চার নম্বরে জানব ওএলটি কোথায় ব্যবহার হয়, পাঁচ নম্বরে জানব ওএলটির প্রযুক্তি সম্পর্কে ইপন এবং জিপন সম্পর্কে জানব, এবং ছয় নম্বরে জানব ওএলটি এবং অণু বা ওএনটি কিভাবে সংযুক্ত থাকে, সাত নম্বরে জানব ওএলটি ব্যবহারের কিছু বাস্তব উদাহরণ, এবং আট নম্বরে জানব ওএলটি কেনার আগে যা যা বিবেচনা করতে হবে, নয় নম্বরে ওএলটির উপসংহার জানব, এবং 10 নম্বরে জানব বাংলাদেশে ব্যবহৃত 10টি ব্র্যান্ডের ওএলটির নাম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাসেল তালুকদার। আমি একটি আইএসপির সাথে সংযুক্ত আছি, কক কম্পিউটার একটি ডিভিশনাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে যুক্ত আছি। তো শুরু করা যাক। আমরা প্রথমে জানব ওএলটি কি। ওএলটি এর ফুল মিনিং আপনারা সবাই জানেন, অপটিক্যাল লাইন টার্মিনাল। আসলে এই অপটিক্যাল লাইন টার্মিনালটা কি? ওএলটি হলো ফাইবার ভিত্তিক ইন্টারনেট প্রযুক্তির মূল কেন্দ্রবিন্দু। এটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি এর ডাটা সেন্টারে বসানো থাকে, অথবা আইএসপি এর নকে বসানো থাকে, অথবা আইএসপি এর পপে বসানো থাকে। এটি গ্রাহকের অণু ডিভাইসের সাথে ফাইবার অপটিক লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে। তো ওএলটি কাজের উপর ভিত্তি করে কি কি ভূমিকা পালন করে সেটা নিয়ে আমরা কথা বলি। এক নম্বরে যে কাজটা করে থাকে ওএলটি, ডেটা পরিবহন করে এবং ডেটা ট্রান্সমিশন করে। ডেটা পরিবহন মানেই ডেটা ট্রান্সমিশন। এটা কিভাবে করে? ওএলটি ইন্টারনেট থেকে ডাটা সংগ্রহ করে অণু বা ওএনটির কাছে পাঠায়, এবং গ্রাহক থেকে পাওয়া ডাটা পুনরায় ইন্টারনেটের দিকে পাঠায়। যেমন ওএলটি কাস্টমারের সাথে কানেক্টেড আছে। এখন কাস্টমার যদি কোনো ডাটা রিকোয়েস্ট পাঠায় ইন্টারনেটের দিকে, সেক্ষেত্রে ওইটা ওএলটির কাছে পাঠায় এবং ওএলটি কাস্টমারের কাছে পাঠায়। বিষয়টা ঠিক এরকম। RxTx আমরা যে বিষয়টা জানি সেটার মাধ্যমেই এই কার্যক্রমটা হয়ে থাকে। এবং দুই নম্বরে কি ভূমিকা পালন করে? মাল্টিপ্লেক্সিং এবং মাল্টিপ্লেক্সিং এই দুইটা কাজ করে থাকে। একাধিক অণু থেকে আসা সিগন্যাল একত্র করে ইন্টারনেটের দিকে যখন পাঠায় সেটাকে আমরা বলে থাকি মাল্টিপ্লেক্সিং। যেমন একাধিক অণু মানে একের অধিক যে কটা অণু কাস্টমার আছে তারা সিগন্যাল একত্রিত করে যখন ইন্টারনেটের কাছে পাঠায় ওটাকে মাল্টিপ্লেক্সিং বলা হয়। আবার ইন্টারনেট থেকে যে ডাটাটা রিসিভ করে আসলো, মানে কাস্টমার যে ডাটাটা চাচ্ছে ইন্টারনেটের কাছে, সেটা যখন ওএলটির কাছে আসে, ওএলটি তখন কি করে আলাদা করে বিভিন্ন অণুতে পাঠায়। যেমন ওএলটির কাছে কিন্তু সব ডাটা আসে, আসার পরে কি করে প্রত্যেকটা অণু কে কী চেয়েছে সেটা যখন পাঠায়, এটাকে আমরা বলে থাকি ডিমাল্টিপ্লেক্সিং। তাহলে আমরা বুঝলাম মাল্টিপ্লেক্সিং কী এবং ডিমাল্টিপ্লেক্সিং কী। এই দুইভাবেই ডাটা কাস্টমার থেকে ইন্টারনেটের দিকে যায় এবং ইন্টারনেট থেকে কাস্টমারের দিকে আসে। তারপরে কি ভূমিকা পালন করে থাকে? ট্রাফিক ম্যানেজমেন্ট করে থাকে। ট্রাফিক কীভাবে ম্যানেজমেন্ট করে? কোয়ালিটি অফ সার্ভিস। এটা বর্তমানে সকল ওএলটি কোয়ালিটি অফ সার্ভিস মেনে কাজ করে থাকে। কিছু কিছু ওএলটি হয়তো এই কোয়ালিটি সার্ভিস নাও থাকতে পারে, যারা লো বাজেটের ব্র্যান্ড ছাড়া যে ওএলটিগুলো আছে চাইনিজ, সেইগুলা ক্ষেত্রে এই কোয়ালিটি অফ সার্ভিস না থাকতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই এই কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করেই ওএলটিগুলো ম্যানুফ্যাকচার হয়ে থাকে। এবং প্রত্যেকটা ওএলটিতেই এখন বর্তমানে ভিলেন অ্যাভেলেবেল, কিছু কিছুতে হয়তো ভিলেন নাও পাওয়া যেতে পারে। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোন ওএলটি চুজ করবেন সেটার উপর ডিপেন্ড করবে। এবং বর্তমানে কিছু কিছু ওএলটিতে ফায়ার অয়েল এবং ফিল্টার নীতিও প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকে। এই কয়েকটা জিনিস মেনে ওএলটি সাধারণত
ট্রাফিক ম্যানেজমেন্ট করে থাকে, মানে কাস্টমারকে ট্রাফিক ম্যানেজ করার জন্য এই বিষয়গুলো আপনার ওয়েলটির মূল 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 ভিত্তি প্রদান করে থাকে। এবং তারপরে আর কি কি কাজ করে থাকে, ব্যান্ডউইথ বরাদ্দ, মানে ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন, ডিবিএ আমরা যেটাকে বলি, ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন, সেটা এই ওয়েলটি করতে পারে। যেমন প্রতিটা অণুতে ব্যান্ডউইথ দেওয়া হয় এবং সেটি নির্ধারণ করে যাতে সবাই তাদের প্রয়োজনীয় স্পিড পায়। যেমন আপনি যদি চান যে ওয়েলটির মাধ্যমে প্রত্যেকটা অণুকে আলাদা আলাদাভাবে ব্যান্ডউইথ প্রোভাইড করবেন, যেমন একটা অণুতে আপনি 50 Mbps ব্যান্ডউইথ সিলেক্ট করে দিবেন, ওই অণু 50 Mbps-এর উপরে কোনো ব্যান্ডউইথ পাবে না। এবং আপনি যদি চান যে 1G অণু যদি লাগান, মানে 1 Gbps-এর অণুগুলো যদি আপনি ক্লায়েন্ট ইন্ডি ইউজ করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ 1 Gbps পর্যন্ত ব্যান্ডউইথ আপনি কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন। এখন বর্তমানে বেশিরভাগ আইএসপি, আমাদের আইএসপি সহ বিভিন্ন আইএসপি যেটা করে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই গিগা অণু ইউজ করে থাকে, ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী ব্যান্ডউইথ প্রোভাইড করে থাকে। এবং আরেকটা কাজ করে থাকে কনফিগারেশন এবং মনিটরিংয়ের ক্ষেত্রে কাজ করে থাকে। এখন বর্তমানে সকল ওয়েলটি অনেকেই ওয়েলটির মাধ্যমেই মনিটরিং করে থাকে। এটা সিএলআই মোডেও করতে পারে, ওয়েব ইন্টারফেসের মাধ্যমেও করতে পারে, এসএনএমপির মাধ্যমেও কল করে নিয়ে এই মনিটরিং ব্যবস্থাটা চালু করতে পারে। ইপন এবং জিপন দুই নেটওয়ার্কের জন্যই এই সিএলআই, ওয়েব ইন্টারফেস এবং এসএনএমপির মাধ্যমে মনিটরিং করা যায় এবং কনফিগারেশন করা যায়। এক্ষেত্রে সিএলআই যারা অ্যাডভান্স লেভেলের আইএসপি আছে তারা সিএলআই মোডে কাজ করে থাকে। আবার অনেক জনপ্রিয় হয় ওয়েব বেস, অনেকেই চিন্তা করে ভিজুয়ালি দেখা যায় কোন অণুটা কানেক্টেড আছে, কোন অণুটা কানেক্টেড নাই, কোন অণুর নাম কি, কোন অণুর ম্যাক কত, সব ডিটেলস ওয়েব ইন্টারফেসের মাধ্যমেও দেখা যায়। এসএনএমপির মাধ্যমে অনেক সফটওয়্যার দিয়ে অনেকে ম্যানেজ করে থাকে মনিটরিংয়ের জন্য এবং কনফিগারেশন করার জন্য। এখন আমরা জানবো ওয়েলটি এর গঠন এবং কম্পোনেন্ট। ওয়েলটি আসলে কিভাবে গঠিত হয়েছে, কিছু কিছু অংশ নিয়ে ওয়েলটি আসলে গঠিত হয়েছে। যেমন মেইন অংশ হলো ওয়েলটির পোন পোর্ট। আপনারা সবাই পোন সম্পর্কে জানেন, পোন সম্পর্কে যদি না জানেন আমার গত যে ভিডিও আছে সেখানে আপনারা পোন সম্পর্কে জানতে পারবেন। তো এটা আমি আই বাটনেও দিয়ে রাখবো যাতে আপনারা এই পোন সম্পর্কে জানতে পারেন। পোনের আসলে কাজটা কি? ফাইবার লাইনের মাধ্যমে অণু এবং ওয়েলটির সাথে সংযুক্ত হওয়া। যেমন একটি পোন প্যাসকোডের মাধ্যমে আপনার ডাটা সেন্টার নক অথবা পপের মধ্যে যে ওয়েলটিটা রয়েছে ওটা প্যাসকোডের মাধ্যমে আপনার ওডিএফ হয়ে বাইরে রাস্তায় ফাইবার হয়ে কাস্টমার ইন্ডে যাওয়ার সময় স্পিল্টিং হয়ে কাস্টমার ইন্ডের অণুতে কানেকশন হয়। এটাই হলো পোন থেকে অণুর সাথে সংযোগ হওয়া, মানে ফাইবারের মাধ্যমে পোন থেকে সরাসরি কাস্টমারের অণু বা ওয়েলটি কানেক্ট হয়ে থাকে। এটা কিভাবে হয়? প্রতিটি পোর্টে সাধারণত 1:64 ইপনের ক্ষেত্রে এবং জিপনের ক্ষেত্রে 1:128। এটা সম্পর্কে আমরা নিচে আরও ডিটেলস জানবো। ইপন এবং জিপেন যে পোর্শনটা আছে ওখানে আমরা জানতে পারবো। তো আরেকটা বিষয়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপলিং পোর্ট। এখন আপলিং পোর্ট সাধারণত 1 Gbps-ও হয়ে থাকে, 10 Gbps-ও হয়ে থাকে। এখন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী আপনি আপলিং পোর্ট অবশ্যই নির্বাচন করতে হবে। এই পোর্টের মাধ্যমে মূলত ওয়েলটি কোর নেটওয়ার্ক বা ইন্টারনেট গেটওয়ের সাথে সংযুক্ত থাকে। যেমন আইএসপির যদি কোর রাউটার থাকে বা কোর সুইচ থাকে সেটার সাথে ওয়েলটির যে সংযুক্ত হয়ে থাকে এটাই হলো আপলিং পোর্ট। আপলিং পোর্ট মানে আপনার আইএসপি যে ডাটাগুলো কাস্টমারের কাছে পাঠাবে সেটা আসলে 1G পোর্টের মাধ্যমে ওয়েলটিতে আনবে না 10G পোর্টের মাধ্যমে ওয়েলটিতে আনবে, সেটা হলো এই আপলিং পোর্টের কাজ। এটা ওয়েলটির সাথে মূলত কোর রাউটার, কোর সুইচ বা ইন্টারনেটের গেটওয়ের সাথে সরাসরি সংযুক্ত থাকতে পারে। কন্ট্রোল মডিউল নেটওয়ার্ক প্রোটোকল, রাউটিং, সুইচিং, ফায়ারওয়াল চালনা করে। পাওয়ার সাপ্লাই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাওয়ার সাপ্লাই একক এবং ডুয়েল পাওয়ার ইউনিট এখন বর্তমানে অ্যাভেলেবেল। আগের এক সময় ছিল এক পাওয়ার সাপ্লাই ওয়েলটি অনেকে ইউজ করতে, এখন ডুয়েল পাওয়ার সাপ্লাই ওয়েলটি ইউজ করে। কারণ এখন সবাই সব সময় চায় যে 24 আওয়ার্স তার ওখানে কারেন্টের ব্যাকআপ থাকবে, বা দুইটা আইপিএস ইউজ করবে, বা একাধিক কারেন্ট ইউজ করবে, জেনারেটর লাইন ইউজ করতে পারে, বা সৌর শক্তির মাধ্যমেও ইউজ করতে পারে। সেক্ষেত্রে এখানে ডুয়েল পাওয়ার
ইউনিটটা অনেক জনপ্রিয় নিরবিচ্ছিন্নতার জন্য। এক পাওয়ার সাপ্লাই হলে কি হয়, একটা পাওয়ার সাপ্লাই যখন আপনার ওয়েলটিতে থাকবে সেক্ষেত্রে একটা পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলে আপনাকে নতুন পাওয়ার সাপ্লাই কিনে এনে ওয়েলটিতে লাগানোর পরে দেন আপনি ওয়েলটিটা রান করাতে পারবেন। বা ডুয়েল পাওয়ার সাপ্লাই যদি থাকে, আপনার দুইটা আইপিএস যদি থাকে, দুই আইপিএসের যে ইলেকট্রিসিটি সিস্টেমটা রয়েছে সেখান থেকে আপনি দুইটা পাওয়ারের জন্য দুইটা আলাদা আলাদা আইপিএস থেকে পাওয়ার লাগিয়ে দিলেন। একটা আইপিএস যদি কোনো কারণে ফল্ট করে বা প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয় পাওয়ার সাপ্লাই ইউনিট দিয়ে ওয়েলটি রান হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বা একটা পাওয়ার সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় দ্বিতীয় পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি ওয়েলটি রানিংয়ে রাখতে পারবেন। নিরবিচ্ছিন্নতার জন্য এটা ইম্পর্টেন্ট একটি বিষয় পাওয়ার সাপ্লাই। তো আমরা এখন জানবো ওয়েলটি আসলে কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে। মূলত আইএসপি এবং আইটিএসপি নেটওয়ার্কের জন্য দেশের সকল বড় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররাই সাধারণত ওয়েলটি ইউজ করে থাকে। এখন বর্তমানে ছোট ছোট আইএসপিরাও ছোট ছোট ওয়েলটি কিনে তাদের নেটওয়ার্কটা ওয়েলটি নির্ভর নিয়ে এসেছে। কারণ হলো যে আগেকার এমসি নির্ভর নেটওয়ার্ক এখন আর কোথাও পাওয়া যায় না। যাও দু একটা থাকতে পারে, বক্স বা ইলেকট্রিক পোলের মধ্যে ব্যাকবোনের মতো করে অনেকে সার্ভিস দিয়ে থাকে, বা বাসার নিচে বক্স সিস্টেম করে অনেকে সার্ভিস দিয়ে থাকে। এটা খুবই কম। এখন বর্তমানে সবাই সকল আইএসপি বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করে যে ওয়েলটি দিয়ে সার্ভিস দেওয়ার জন্য। এবং আর কারা ব্যবহার করে থাকে, ক্যাম্পাস বা বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কেও অনেক সময় ওয়েলটি ব্যবহার হয়ে থাকে। যেমন বড় ক্যাম্পাস যাদের আছে, 15-20টা বিল্ডিং রয়েছে একটা ক্যাম্পাসের আন্ডারে, সেক্ষেত্রে তাদের এই ওয়েলটি নেটওয়ার্কটাই প্রয়োজন হয়ে থাকে। এবং এমডিইউ মাল্টি ডুয়েলিং ইউনিটের ক্ষেত্রে, হোস্টেল, অ্যাপার্টমেন্ট এবং বড় হোটেলের ক্ষেত্রে এই ওয়েলটি ব্যবহার হয়ে থাকে। আর একটা কোথাও ইউজ হয়, এফটিডিএস ফাইবার টু দ্য হোম প্রকল্পে ইউজ হয়ে থাকে। কেমন প্রকল্প? অনেক ক্ষেত্রে সিসিটিভি মনিটরিংয়ের ক্ষেত্রে, যেমন আপনি যদি ঢাকা শহরকে সেটা সিকিউরিটির জন্য আপনি যদি গভর্নমেন্টের আন্ডারে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, বিডিআর রয়েছে, তারা চাইলে অনেক সময় এই ধরনের প্রকল্প ইউজ করে কানেক্ট করতে পারে। অথবা যদি আপনি একটা এরিয়াতে যান, সেই এরিয়ার সিকিউরিটি অনেক সময় ওয়েলফেয়ার সোসাইটি আছে বা কল্যাণ সমিতি রয়েছে, তারা সিসিটিভির জন্য ইউজ করে থাকে। বা আপনি যদি মেট্রোপলিটন এরিয়াতে পুলিশ বা বিভিন্ন সোসাইটি রয়েছে, তারা চাইলে এই ধরনের প্রকল্পের মাধ্যমে ইউজ করতে পারে। তো আমরা এখন জানবো ওয়েলটি প্রযুক্তি। ওয়েলটি আসলে দুই প্রযুক্তি রয়েছে বর্তমানে, ইপন এবং জিপন। তো এটা আসলে কিভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকে সেই বিষয়গুলো আমরা দেখি। দেখেন, স্ট্যান্ডার্ড যদি ধরেন, এই দুইটা স্ট্যান্ডার্ডে দুইটা প্রযুক্তি কাজ করে থাকে। যেমন ইপন নেটওয়ার্ক ক্ষেত্রে IEEE 802 এই স্ট্যান্ডার্ডটা ফলো করে থাকে, এবং জিপন নেটওয়ার্কের ক্ষেত্রে ITU-G.984 এই স্ট্যান্ডার্ডটা ফলো করে থাকে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এবং ইপনের ক্ষেত্রে স্পিড স্ট্যান্ডার্ড ফলো করে থাকে 1.25 Gbps আপ ডাউন, এবং জীবনের ক্ষেত্রে 2.5 Gbps ডাউন এবং 1.25 Gbps আপলোড পর্যন্ত প্রোভাইড করে থাকে। এবং স্প্লিটিং রেশিওর ক্ষেত্রে ইপন নেটওয়ার্ক একটা ফোনের জন্য 64টা অনু কানেক্ট করতে পারবে, মানে 1:64 রেশিও স্প্লিটিং রেশিও থাকে। এবং জিপনের ক্ষেত্রে 1:128 128টা পর্যন্ত অনু কানেক্ট হতে পারে, মানে স্প্লিটিং রেশিও হলো 1:128। একটা ফোন থেকে 128টা স্প্লিটিং হয়ে আপনার অনু বা ওএনটি কানেক্ট হতে পারে। এনক্রিপশনের ক্ষেত্রে ইপন নেটওয়ার্ক AES ফলো করে না, এবং জিপন নেটওয়ার্ক AES 128 বিট ফলো করে থাকে। এবং ব্যবহারের ক্ষেত্রে ইপন নেটওয়ার্ক সাধারণত বাংলাদেশ সহ চীন ও এশিয়া কেন্দ্রিক এই ইপন নেটওয়ার্কটা ব্যবহার হয়ে থাকে। এবং জিপন নেটওয়ার্ক গ্লোবালি বড় বড় আইএসপি এবং ক্যারিয়ার গ্রেডরা সাধারণত জিপন নেটওয়ার্ক চুজ করে থাকে। এখন আমরা জানবো অনু সাথে ওয়েলটি কিভাবে সংযুক্ত থাকে। একটা ওয়েলটির সাথে ফাইবার অপটিক্যাল মাধ্যমে
অপটিক্যাল কেবলের মাধ্যমে স্পিল্টিং হয়ে অণু এবং ওএনটিতে সংযোগ হয়ে থাকে। এটা কিভাবে হয়? প্রতিটি ওএলটির পোর্ট থেকে মানে পোন পোর্ট থেকে ফাইবার বের হয়ে স্পিল্টিং হয় 1:8, 1:16, 1:32 এবং 1:64। হ্যাঁ, এর মাধ্যমে বিভক্ত হয়ে অণু এবং ওএনটির সাথে কানেক্টেড হয়। ক্লিয়ার? এখানে আরেকটা ছোট স্পিল্টার বর্তমানে অ্যাভেলেবেল 1:2ও আপনারা চাইলে ইউজ করতে পারেন, বা 1:2ও স্পিল্টিং হয়ে থাকে। 1:2, 1:4, 1:8, 1:60, 1:32, 1:64 পর্যন্ত স্পিল্টিং হয়ে অণু এবং ওএনটির সাথে কানেক্টেড হতে পারে। এখন দেখলাম ওএলটির সাথে অণু কীভাবে কানেক্ট হয়। এখন ওএলটি ব্যবহারের কিছু বাস্তব উদাহরণ আমরা যদি দেখি, আইএসপি কোম্পানি কীভাবে ওয়েলটি ব্যবহার করে থাকে। একটি 4 পোর্ট জীবন ওয়েলটি যদি একটি আইএসপি ইউজ করে থাকে, তাহলে 4 × 128 টোটাল 112টা অণুতে সংযোগ দেওয়া যেতে পারে। সর্বোচ্চ 512টা অণু কানেক্ট হবে 4 পোর্টের জীবন ওয়েলটি দিয়ে। কিভাবে? আমরা এর আগেই দেখেছি ইপনের ক্ষেত্রে 1:64 রেশিও, আর জীবনের ক্ষেত্রে 1:128, মানে 128টি অণু কানেক্ট হবে একটি পোনের আন্ডারে। সেক্ষেত্রে 4 × 128 512টা অণু কানেক্ট করতে পারবে একটি 4 পোর্টের জীবন ওয়েলটি দিয়ে। আবার কিছু কিছু আইএসপি কোম্পানি ইপন ওয়েলটি ইউজ করে থাকে। সেক্ষেত্রে তারা কি করে, একটি 4 পোর্টের ইপন ওয়েলটি দিয়ে 1:64 আমরা রেশিও দেখেছিলাম ইপনের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটি ইপন পোন থেকে 64টা অণু বের হবে। তার মানে 4টা পোন যদি থাকে, পোন পোর্ট থাকে, সেক্ষেত্রে 4 × 64 256টা অণু সংযোগ দেওয়া যাবে। এবং বড় ক্যাম্পাসের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 8 পোর্টের ওয়েলটি বসিয়ে ডিপার্টমেন্টের এফটিডিএস সংযোগ দেওয়া হয়। যেমন ডিপার্টমেন্টের বিভিন্ন রুম আছে, বিভিন্ন ক্লাসরুম আছে, বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে এফটিডিএস নেটওয়ার্ক করে সংযোগ দেওয়া যেতে পারে বা যায় বা করে থাকে। হ্যাঁ, এবং 4 নম্বরে আছে হোটেলের ক্ষেত্রে একটা বড় হোটেলের ক্ষেত্রে অনেকগুলো রুম থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা যদি নেটওয়ার্কিং করা হয়, সেক্ষেত্রে আপনার 2 পোর্টের ওয়েলটি হলেই হয়ে যায় সাধারণত। এটা পুরাটাই ডিপেন্ড করে ওই হোটেলের ক্যাপাসিটি কত পরিমাণ অণু তারা কানেক্ট করতে চায়, কতগুলা রাউটার তারা ইউজ করতে চায়, তার উপরে ভিত্তি করে 2 পোর্টের ওয়েলটি ইউজ করতে পারে, 4 পোর্টের ওয়েলটি ইউজ করতে পারে। সেক্ষেত্রে 2 পোর্টের ওয়েলটি যদি ইউজ করে, ওয়েলটি দিয়ে স্পিল্টিং হয়ে এর মাধ্যমে প্রত্যেকটি বিভিন্ন রুমে অনুসংযোগ দেওয়া হয়ে থাকে। এখন আমরা জানবো ওয়েলটি কেনার আগে আসলে কি কি বিবেচনা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পোর্ট সংখ্যা, আপনার কতগুলা ইউজার আছে এবং আগামী 2-3 বছরের মধ্যে কতগুলা ইউজার কানেক্টেড হতে পারে, সেটার উপর ভিত্তি করে আপনাকে চুজ করতে হবে ফোনের পোর্ট সংখ্যা। আপনি কি 4 পোর্টের ওয়েলটি নেবেন, না 8 পোর্টের ওয়েলটি নেবেন, না 16 পোর্টের ওয়েলটি নেবেন, না 32 পোর্টের ওয়েলটি নেবেন। সেক্ষেত্রে এটা পুরাটাই আপনার উপর ডিপেন্ড করে, আপনার নেটওয়ার্ক বা আপনার নেটওয়ার্ক কী পরিমাণ এক্সটেন্ড হতে পারে সেটার উপর বিবেচনা করে আপনাকে ওয়েলটির কোন পোর্ট আপনাকে নির্ধারণ করতে হবে। এবং আপলিং টাইপ, আপনার ব্যাকবোন নেটওয়ার্ক 1G না 10G হবে, বা 1G লাগবে না 10G লাগবে, এটা আপনিই ভালো জানেন। আপনার আপলিং টাইপটা অবশ্যই আপনি নির্বাচন করবেন যে আপনি সর্বোচ্চ কতগুলো কাস্টমারকে অণু দিয়ে কানেক্ট করবেন, তার উপরে বেস করে আপনার আপলিং 1G লাগবে না 10G লাগবে সেটা আপনাকে ডিসাইড করে নিতে হবে। এখন যদি আপনার ক্লায়েন্ট সংখ্যা 500-র মধ্যে হয় বা 250-র মধ্যে হয়, সেক্ষেত্রে আপনাকে 1G সিলেক্ট করলেই হয়ে যাবে। বাট আপনি যদি 500 বা 500-র বেশি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে 10G নেওয়া বেস্ট। আমি সাজেস্ট করব, এখন বাংলাদেশে 1G 10G দুইটাই পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার কাস্টমার যদি 200-র উপরে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 10G চুজ করতে হবে। এবং আপনি যদি চান যে না আমি 1G-তে থাকবো, সেক্ষেত্রে 1G করতে পারেন। এটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে 1G দিয়েও করতে পারবেন। আপনি আপলিংয়ে আপনি একটি পোর্ট না ইউজ করে
চাইলে আপনি যদি ম্যানেজ করতে পারেন 4টা আপলিংও ইউজ করতে পারেন বা 2টা আপলিংও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 2 Gbps পর্যন্ত ডাটা আনতে পারবেন। মানে আপনার যদি 4টা পোর্ট থাকে তাহলে 4 জি ডাটাও আপনি চাইলে ওয়েলটির মধ্যে ইন করতে পারবেন। এবং আউট করার ক্ষেত্রে তো প্রত্যেক অণুতে আপনি কীভাবে আউট করবেন সেটাও আপনার উপরেই ডিপেন্ড করবে। তো 10G নেওয়া বেস্ট, কারণ 10G যদি নেন আপনার একটা পোর্ট দিয়েই আপনি ক্যাপচার করতে পারবেন। তারপরে যদি আপনার বেশি পোর্ট লাগে, অনেক ওয়েলটিতে 2টা 10G পোর্ট থাকে, অনেক ওয়েলটিতে 4টা 10G পোর্ট থাকে, সেটাও আপনার উপর ডিপেন্ড করবে আপনার কী ধরনের ক্যাপাসিটির প্রয়োজন হবে সেটার উপর ডিপেন্ড করে। স্পিল্ডিং রেশিও আপনি কি চান 1:64 নেবেন না 1:128 নেবেন, এটার উপর ডিপেন্ড করে আপনি ইপন ওয়েলটি নেবেন অথবা জিপন ওয়েলটি নেবেন। আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আপনার ইপনে যদি হয়ে যায় তাহলে আপনি 1:64 মানে ইপন বেস নিতে পারেন। 1:128 স্পিড দরকার হলে, সেক্ষেত্রে স্পিড দরকার হলে মানে স্পিল্ডিং রেশিও যদি আপনার 1:8 মানে একটা ফোন থেকে 128টা অণু কানেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্পিল্ডিং রেশিওর উপর ডিপেন্ড করে ইপন জিপন যেটাই প্রয়োজন হোক সেটা আপনি সিলেক্ট করবেন। প্রযুক্তি তো 2টাই আছে, জীবন আর ইপন। এটাও আপনার আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো আপনার কোন অণু সাপোর্ট করবে সেটার উপর ডিপেন্ড করবে। যেমন ইপন ওয়েলটি সাধারণত ইপন এবং এক্সপন 2 ধরনের অণু সাপোর্ট করে থাকে। আর হলো জিপন ওয়েলটির ক্ষেত্রে জিপন অণু সাপোর্ট করে আর এক্সপন অণু সাপোর্ট করে। এখন আপনি যদি চান যে আপনার নেটওয়ার্কে আপনি সব এক্সপন অণু ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি ইপন এবং জিপন যেটাই নেন কোনো সমস্যা নেই। বাট আপনি যদি চান যে একটু বাজেট ফ্রেন্ডলি আপনি ইপন নিবেন, একটু বাজেট ফ্রেন্ডলি আপনি অণু লাগাতে চান, সেক্ষেত্রে আপনাকে ইপন নিতে পারেন। ইপন নিলে আপনার অণুর প্রাইসটা একটু কমে আসবে। আর জিপন নিলে আপনি জিপন অণু ইউজ করতে পারেন। আর এক্সপন অণু যদি ইউজ করেন তাহলে আপনি ওয়েলটি জিপন লাগাবেন না ইপন লাগাবেন সেটা বিষয় না, এক্সপন অণু 2 টেকনোলজিতেই সাপোর্ট করবে। ফিচার অবশ্যই বর্তমানে যে ওয়েলটিতে এই ফিচারগুলো নাই সেই ওয়েলটি আপনি কখনোই চুজ করবেন না, কারণ আপনি প্লাগ অ্যান্ড প্লে মোডে তো আর সবসময় ওয়েলটি চালাবেন না। কারণ এখন বর্তমানে সবাই সার্ভিস এনশিওর করে তারপরে কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে যে ওয়েলটিতে ভিলেন কিউওএস এবং রাউটিং আছে সেই ওয়েলটি আপনাকে চুজ করতে হবে। সেক্ষেত্রে আপনি ওয়েলটি কেনার আগে অবশ্যই ওয়েলটির যে ফিচারগুলো রয়েছে সেটা সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে। আমরা আগামী ক্লাসে বা আগামী ভিডিওতে জানাবো আপনাদেরকে যে কোন ওয়েলটি কিভাবে কাজ করে, সেটার উপর ভিত্তি করে আমার কয়েকটি ভিডিও হবে। তার মধ্যে আমরা কোল্ডিং ওয়েলটি আছে, বিডিকম আছে, ভিসল আছে, বিভিন্ন ওয়েলটি নিয়ে আমরা কথা বলবো আস্তে আস্তে। তো এই ফিচারগুলো অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। তার মানে কি আপনি ওয়েলটি কেনার আগে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে, জেনে নিতে হবে, তারপরে আপনি একটি ওয়েলটি পারচেস করতে যাবেন। বাজেটের আরেকটি বিষয় আছে, এই আপনার ওয়েলটি কেনার আগে বাজেটের একটা বিষয় আছে। আপনি যদি ছোটো স্কেলে চিন্তা করেন সেক্ষেত্রে কোল্ডিং এবং বিডিকম চুজ করতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশের মিডিয়াম আইএসপিগুলোও বিডিকম ওয়েলটি ইউজ করে থাকে। ছোটো আইএসপি এবং মিডিয়াম আইএসপি অনেক আইএসপি আছে কোল্ডিংও ইউজ করে থাকে। এবং বড় পরিসরে যদি চিন্তা করেন সেক্ষেত্রে আপনাকে হোয়াই বা ঠিক আছে যেতে হবে। আর যদি আপনি বড় পরিসরেও অনেক সময় বিডিকম নিয়েও চিন্তা করতে পারেন। তো বাজেট ফ্রেন্ডলির ক্ষেত্রে বিডিকম বেস্ট। সেকেন্ডে যদি রাখেন আপনি কোল্ডিং রাখতে পারেন, কোল্ডিং খুব ভালো ওয়েলটি। তো উপসংহার, আমরা ওয়েলটি সম্পর্কে অনেক কিছুই জানলাম। জানার পরে আমরা আরেকটু বিষয় নিয়ে আবারও উপসংহার তৈরি করেছি। ওয়েলটি হচ্ছে এফটিটিএক্স বা এফটিটিএইচ, এফটিটিসি বা এফটিটিবি বা এফটিটিপি নেটওয়ার্কের জন্য ফাইবার ভিত্তিক নেটওয়ার্কের হৃদয়। তার মানে ফাইবার ভিত্তিক এখন বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড যে নেটওয়ার্কগুলো মানুষ চিন্তা করে থাকে তার মধ্যে এই এফটিটিএক্স নেটওয়ার্কটা জনপ্রিয়। তার মধ্যে এই ওয়েলটি নেটওয়ার্কটা ফাইবার নেটওয়ার্কের হৃদয় বলা হয়ে থাকে এখন। এটি না থাকলে ওএনইউ এবং ওএনটির মাধ্যমে শেষ ব্যবহারকারী পর্যন্ত ইন্টারনেট পৌঁছানো সম্ভব নয়। আপনার প্রয়োজন কাভারেজ, স্পিল্ডিং রেশিও ও প্রযুক্তি ভিত্তিতে সঠিক ওয়েলটি নির্বাচন করলে আপনি দীর্ঘমেয়াদে
নিরবিচ্ছিন্ন এবং ফাস্ট এবং নির্ভরযোগ্য নেটওয়ার্ক চালাতে পারবেন। তার মানে আপনি আপনার নেটওয়ার্কে যদি সুন্দরভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে নির্ভরযোগ্যভাবে চালাতে চান, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। কাভারেজ, আপনার কাভারেজের উপর ভিত্তি করে আপনাকে ওয়েলটি নির্বাচন করতে হবে। আবার স্পিল্ডিং রেশিও আপনাকে দেখতে হবে, আপনি এক পণ্যের আন্ডারে কতগুলো অণু চালাতে চান। আবার প্রযুক্তির ভিত্তিতে আপনি ওয়েলটি নির্বাচন করে আপনি সুন্দরভাবে নেটওয়ার্ক চালাতে পারবেন। এখন আমরা দেখব বাংলাদেশে ব্যবহৃত 10টি অণুর নাম দেখব, ওয়েলটির নাম দেখব। ওয়েলটি, হাওয়াইয়ের ওয়েলটি আছে, জেটটির ওয়েলটি আছে, এগুলো বড় নেটওয়ার্কের জন্য সাধারণত ইউজ করে থাকে, বড় আইএসপিদের পছন্দ হাওয়াই এবং জেটটি। এবং মিডিয়াম থেকে শুরু করে মোটামুটি অনেক বড় আইএসপিও এই বিডিকম ওয়েলটি, মিড রেঞ্জ, সেরা, বহু ছোট আইএসপি এবং মাঝারি আইএসপিও এই বিডিকম ওয়েলটি ইউজ করে থাকে। ভিসলের ওয়েলটি সাশ্রয়ী হওয়াতে বাংলাদেশের বাজারে মোটামুটি ভালো জনপ্রিয়। সিডাটাও বাজেট ফ্রেন্ডলি এবং ভালো পারফরমেন্স হওয়াতে সিডাটাও অনেকেই ইউজ করে থাকে। কোর্লিং বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত, কারণ এটা বাজেট ফ্রেন্ডলি হওয়াতে এটা ব্যাপকভাবে জনপ্রিয় এবং কিউএস ভিলেন সহ সকল ধরনের ফিচার থাকাতে এটা বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। সাশ্রয়ী এবং সহজ ব্যবস্থাপনার কারণে এটা অনেকেই চুজ করে থাকে। ইকম ভিসলের সিডাটার মতোই, আইটিকম সিডাটার মতোই, সাইরোটাকেও মোটামুটি লাইট ওয়েট ওয়েলটির মধ্যে আছে। HSGQ বর্তমানে চাইনিজ হিসেবে অনেক মানুষই ইউজ করে থাকে। তো বাংলাদেশে বিডিকম, ভিসল, সিডাটা এবং কোর্লিং ওয়েলটি ব্যাপকভাবে জনপ্রিয়। হ্যাঁ, আপনি চাইলে এগুলা থেকে চুজ করতে পারেন। এবং আরেকটি বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনার যদি মোটামুটি ভালো মানের ইঞ্জিনিয়ার থাকে, সেক্ষেত্রে আপনি বিডিকমের সিএলআই মোডটা দিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আর যদি চান যে না আপনি ওয়েব বেস কাজ করবেন, তাহলে আপনি বিডিকম, ভিসল, সিডাটা, কোর্লিং, ইকম সবগুলাই ইউজ করতে পারেন। সবগুলাই সুন্দরভাবে ওয়েবের মাধ্যমে ইউজ করা যায়। তার মধ্যে কোর্লিংয়ের ওয়েবটা খুবই ভালো এবং সবার জন্য, সবাই ইউজ করতে পারে এই ধরনের একটি ওএস কোর্লিং ইউজ করেছে। বিডিকমের ক্ষেত্রে সিএলআই দিয়ে খুব ভালোভাবে ইউজ করা যায় এবং ওয়েব দিয়েও ইউজ করা যায়। ওয়েব দিয়েও একটু কঠিন হলেও ওয়েব দিয়েও সবাই ইউজ করতে পারে, বাট কোর্লিং ওয়েবের মধ্যে বেস্ট। তো আমরা আজকে অনেক বিষয় নিয়ে কথা বললাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্ট করবেন, আমি ভুলগুলো যেন শুধরে নিতে পারি সে বিষয়ে আমি খেয়াল রাখবো। তো কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।